জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কার নিয়ে তো বেশ আলোচনা হলো। নতুন সংসদে রাজনৈতিক সংস্কারের বাকি বিষয়গুলো নিয়েও কথা হবে। তবে প্রশ্ন হচ্ছে, রাজনীতি বদলালেই কি রাষ্ট্র বদলায়? অর্থনৈতিক ন্যায়বিচার ছাড়া কি শান্তি ধরে রাখা সম্ভব? রাষ্ট্র বদলাতে হলে আগে বুঝতে হবে টাকাটা ঠিক কোথা থেকে আসে আর যায় কার পকেটে। 2025 সালের 10 ডিসেম্বর প্যারিস স্কুল অফ ইকোনমিক্সের বৈশ্বিক অসমতা প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে লেখা হয়েছে, এখানে মোট সম্পদের 58% মালিক সমাজের উপরতলার 10% ধনী। এদের শীর্ষ 1% কাছে আছে মোট সম্পদের প্রায় 25%। সমাজের নিচু তলার 50% মানুষের কাছে আছে জাতীয় সম্পদের মাত্র 4.7%। আয়েও তীব্র অসমতা চলছে। জাতীয় আয়ের 41% চলে যায় শীর্ষ উপার্জনকারী 10%-এর হাতে। নিম্ন আয়ের 50% মানুষের সবাই মিলে আয় করে মাত্র 19%। অর্থনীতিতে সুবিধাজনক অবস্থানে থাকা এই গোষ্ঠী স্বাভাবিকভাবে জাতীয় স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণ করে। প্রশাসনেও থাকে তাদের ব্যাপক প্রভাব। 2026-এর জাতীয় নির্বাচনেও প্রার্থীদের মধ্যে কোটিপতিদের একচেটিয়া আধিক্য দেখা গেছে। ফলে ধরে নেওয়া যায়, সুষ্ঠু নির্বাচনে দেশে গণতান্ত্রিক উত্তরণ হলেও অর্থনৈতিক বৈষম্যের ছবিটা হয়তো সামান্যই বদলাবে। ক্ষমতা পেয়ে এইসব ধনী রাজনীতিবিদরা তাদের জন্য সুবিধাজনক অর্থনৈতিক ব্যবস্থা রক্ষা করতে চাইবেন। বিগত 54 বছরের কোনো আমলেই বৈষম্য কমানোর বিষয়টি তেমন গুরুত্ব পায়নি। এর অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তকমা পেলেও বৈষম্য কমানোতে তেমন সফলতা নেই। ফলে বাংলাদেশ আগামীতেও সম্ভাব্য আরও একটা লাল জুলাইয়ের ঝুঁকিতে থাকবে। মানে আরও একটা অভ্যুত্থান যে কোনো সময় ঘটে যেতে পারে। কিন্তু কেন এমন আশঙ্কা কেন করা হচ্ছে? মাথাপিছু আয়ের বড় অঙ্ক দেখিয়ে নীতি নির্ধারকরা বাহবা পেলেও এতে সমাজের নিচুতলার প্রকৃত আয়ের অবস্থা বোঝা যায় না। দেশে 20% মতো মানুষ যে দরিদ্র, সেটা সমকালীন বহু গবেষণাতে বলা হয়েছে। অর্থাৎ কম করে হলেও 3 থেকে 4 কোটি মানুষ এখনও দারিদ্র্য সীমার নিচে। বলে রাখা ভালো যে মানুষটা প্রতি মাসে তার খাদ্য অন্যান্য মৌলিক চাহিদা পূরণে মাত্র 3,882 টাকা, মানে মোটামুটি 4,000 টাকাও খরচ করতে পারেন না। গবেষকদের ভাষায় এরা দরিদ্র। এমন দরিদ্রের সংখ্যাও একদিকে বিপুল, অন্যদিকে গড় আয়ও বেশ মোটা তাজা, যেটা এক প্রকার ধোঁকাবাজি। এই রকম ঘটনা ঘটবে সহজেই অনুমান করা যায়। এখানে আয় ও সম্পদের বিপুল বৈষম্য থাকলেও একদল মানুষ বিপুল আয় করে, বিপুল সম্পদ তাদের। অথচ দেশটি প্রতি বছর জুন মাসে অতি কম দেশজ সম্পদ নিয়ে উন্নয়ন বাজেট তৈরি করে। এই কম দেশজ বাজেটের বড় কারণ রাষ্ট্রের আয় কম। বাংলাদেশে ধনী আর গরিবের ফারাক ক্রমশই বাড়ছে। সম্পদশালী হচ্ছে ক্ষুদ্র একটা গোষ্ঠী, যে কারণে বাংলাদেশের সমাজে গুরুতর ভারসাম্যহীনতা তৈরি করছে। অক্সফ্যাম ইন্টারন্যাশনাল ও তার সহযোগী 3 আন্তর্জাতিক সংগঠন 2022-এর জানুয়ারিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে বাংলাদেশে প্রায় 3550 জনের কাছে $5 মিলিয়ন বা তার চেয়েও বেশি নিট সম্পদ রয়েছে। এর মাঝে $50 মিলিয়ন বা তার চেয়েও বেশি সম্পদ আছে অন্তত 195 জনের কাছে। এই 195 জনের মোট সম্পদের পরিমাণ প্রায় $28 বিলিয়ন, যা নিচু তলার 50 কোটি বাংলাদেশির সম্মিলিত সম্পদের চেয়েও 2.6 গুণ বেশি। একটু ভিন্নভাবে বললে, এই 195 জন সম্পদশালী ব্যক্তির উপর যদি নতুন করে 5% সম্পদ কর আরোপ করা যায়, তাহলে শুধুমাত্র তাদের থেকেই $1.4 বিলিয়ন কর পাওয়া সম্ভব। টাকার হিসেবে এটা প্রায় 16,800 কোটি টাকা।